দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। দর্শক, শুরুতেই চলমান আলোচিত কয়েকটি বিষয় জানিয়ে রাখতে চাই। আজকের দিনের সংবাদগুলোর মধ্যে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন চলছে, সেখানে তিনি বলেছেন দেশ যথেষ্ট স্থিতিশীল রয়েছে, ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন, অর্থাৎ জাতীয় নির্বাচন। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব করেছেন তিনি ওই সম্মেলনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছি, প্রধান উপদেষ্টা। আরও একটি সংবাদ, যে লুটের অস্ত্র, অর্থাৎ 5 আগস্ট গণঅভ্যুত্থানে যে লুট হয়েছে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র, সেই লুটের অস্ত্র পুরস্কার, লুটের অস্ত্র ফিরিয়ে দিতে পারলে উদ্ধারে পর পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন ভারতে গ্রেফতার আরিফুজ্জামানকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনার আশা করছেন তিনি। ডাকসুতে কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, অর্থাৎ ডাকসু নির্বাচনের তোড়জোড় চলছে, ক্যাম্পাসে সরগরম। সব মিলিয়ে আরও বেশ কিছু সংবাদ রয়েছে ছোটোখাটো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। এই সময়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি 3 জন অতিথিকে। স্টুডিওতে রয়েছেন আমার ডানে জনাব ভিপি ইব্রাহিম, সহসভাপতি জাতীয়তাবাদী কৃষক দল, রয়েছেন প্রফেসর শাহ আলম, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং রয়েছে ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আমি একটু খুব বেশি ভূমিকা দিতে চাই না, আলোচনা করতে চাই। আলোচনার শুরুতেই আমরা চলে যেতে চাই ফয়সাল মাহমুদ শান্তকে দিয়ে একটু শুরু করি, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন এবং দেশ যথেষ্ট, তিনি শব্দটি ব্যবহার করেছেন যে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। শান্ত, আপনারা তো বলছেন সংস্কার ছাড়া, পুরো সংস্কারের একটা কথা বলছেন, যে সংস্কার ছাড়া ভোট হলে সেটি খুব একটা ফলপ্রসূ ফিডব্যাক আসবে না। তার মধ্যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, আপনারাও অনেকাংশে পিআর পদ্ধতির কথা বলছেন। তার মানে প্রধান উপদেষ্টা যখন বলছে, এবং আরও একটি বিষয় বলছেন যে সংসদ নির্বাচনের সাথে আপনারা গণভোটের বিষয়টিও চাচ্ছেন। দেখেন, কতগুলো বিষয় কিন্তু এখনও অমীমাংসিত, বা এই ভোটের আগে এই জায়গাগুলো রয়ে গেছে। সংস্কার ছাড়া নির্বাচন, পিআর পদ্ধতির আলোচনা, গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে, এই বিষয়গুলো যখন সামনে, তখন প্রধান উপদেষ্টা, এর আগেও আমরা দেখেছি দেশের বাইরে মালয়েশিয়া, সেখানেও তিনি বলেছেন যে দেশ নির্বাচনের জন্য প্রস্তুত, নির্বাচনের কথা বলছেন। ফেব্রুয়ারিতে একটি টাইম ফ্রেম হয়েছেও। এত কিছু মধ্যে যখন নির্বাচনের কথা বলছেন, তখন এই ইস্যুগুলো কি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, বা এই ইস্যুগুলোর সমাধান জরুরি? যেখানে আপনারা, জামাত ইসলামও এখনও পিআর পদ্ধতির পক্ষে, আজকেও তারা বক্তব্য দিয়েছে, আমি দেখেছি। তো সেই জায়গাটি থেকে আপনি কি বলবেন, যে তিনি তো বলছেন যথেষ্ট প্রস্তুত? ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, এবং আমার 2 জন বিজ্ঞ সহ আলোচককেও আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমাদের আলাপটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্যারাডাইম শিফট হয়েছে, এবং এই প্যারাডাইম শিফটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা শুরু হওয়া প্রয়োজন, এবং সেই ধারায় একটি নির্বাচন এবং নির্বাচিত সরকার এবং নির্বাচিত সংসদ, এই বিষয়গুলো অত্যাবশ্যক। কারণ নির্বাচন ছাড়া, নির্বাচিত সরকার প্রতিনিধি ছাড়া একটা দেশ দীর্ঘদিন চলতে পারে না। কিন্তু আমাদের জায়গাটা যেখানে, আমাদের জায়গাটা আসলে ফেব্রুয়ারি টাইম ফ্রেম নিয়ে না। আমরা মনে করি, একেবারেই দায়িত্ব নিয়েই বলছি, এনসিপি জানুয়ারিতে ইলেকশন হলে এনসিপির আপত্তি নাই। না, টাইম ফ্রেম নিয়ে না আমি বলছি, কিন্তু আমি অনেকগুলো ইস্যু তো মাঝখানে রয়ে গেছে, আমি এক একটা ইস্যুগুলো অ্যাড্রেস করছি। আমাদের কয়েকটা মৌলিক প্রসঙ্গ রয়েছে, যেই প্রসঙ্গগুলো সলভ করে তারপরে হচ্ছে আমাদের নির্বাচনে যেতে হবে। সে সলভ যদি আপনি আগামী মাসে করতে পারেন, আপনি নভেম্বরে তফসিল দিয়ে জানুয়ারিতে ইলেকশন দিতে পারেন। না, এইটা কি সম্ভব? সম্ভব, 100% মাসে, আমি যেভাবে বলছেন, মানে অবশ্যই ফেব্রুয়ারি আগে করতে হবে, তাই তো? হ্যাঁ, 100% সম্ভব। আমি কেন, কিভাবে বলছি সম্ভব, এবং এটা করতে হবে। যদি এটা না করেন, আপনি যদি বিদ্যমান সংবিধানের অধীনেই কোনো ধরনের সংস্কার, সংশোধন এবং কাঠামোগত পরিবর্তন ছাড়া নির্বাচন দেন, তাহলে আপনার এই 1 বছর এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যেই প্রায় 1.5 বছর যে ক্ষমতার উপভোগ,
সেই উপভোগ করার রাইট এই ডক্টর ইউনূস সরকার রাখে না। কারণ এই ডক্টর ইউনূস সরকার 3 মাসে, যেমন প্রথম বিএনপি সরকার গঠনের পরেই বিএনপি কিন্তু বলেছিল যে 3 মাসের মধ্যে ইলেকশন দেওয়ার কথা। এই 3 মাসের ইলেকশন না দেওয়ার একটাই কারণ ছিল যে আমরা নির্দলীয় কিছু বাংলাদেশপন্থী মানুষের মধ্য দিয়ে আমরা কিছু মৌলিক সংস্কার করতে চাই। আপনি উপদেষ্টা পরিষদের স্ট্যাটাস বহন করলেন, মন্ত্রী পদমর্যাদায় আপনি বাড়িতে থাকলেন, গাড়ি হাঁকালেন, বিদেশে বিভিন্ন জায়গায় এম্বাসিগুলোতে এবং বিভিন্ন জায়গায় মিটিং করলেন, নিজের মামলাগুলো উজ্জ্ব করলেন, নিজের বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিলেন। এইটা তো আসলে এইটার জন্য তো গণঅভ্যুত্থানের পরে আপনাকে এই গণঅভ্যুত্থানের রাজনৈতিক জনগোষ্ঠী এবং ছাত্র জনতা আপনাকে ডাকে নাই। আপনাকে ডাকছিল যে আপনি প্রয়োজনে 1 বছর 2 বছর সময় নেন, কিন্তু আপনি বাংলাদেশের মৌলিক কিছু কাঠামোগত পরিবর্তন করেন। এখন দেখেন কাঠামোগত পরিবর্তনের জায়গাটা কি কি। প্রথম জায়গাটা হচ্ছে আমরা বলছি গণপরিষদ নির্বাচন। বর্তমান সংবিধানের 43টা থেকে 50টা ধারা কার্যকর হয় না। আপনি যে 106-এর রেফারেন্সে এই সরকার গঠন করেছেন, সেই 106-এর রেফারেন্সে কিন্তু আপনি নির্বাচন করতে পারেন না। নির্বাচন করতে হবে তাহলে আপনার 29 সালে। তার মানে আপনাকে এখন নির্বাচন করতে হবে কিসের ভিত্তিতে? গণঅভ্যুত্থানের ভিত্তিতে। এবং এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি যে সরকার তৈরি হয়েছেন, সেটার মধ্যে দিয়ে আপনার এই সংবিধানের আলোকে আপনি কিন্তু ইলেকশন করতে পারেন না, বর্তমান বিদ্যমান সংবিধানের আলোকে। এবং সেই আলোকে আপনি কখনোই এই মুহূর্তে ইলেকশন করতে পারেন না। তার মানে আমাকে আগে ইলেকশনের জন্য একটা ডকুমেন্ট রেডি করতে হবে। এই জন্য আমরা বলছি আগে জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে সেই জুলাই সনদের ভিত্তিতে আপনি এই ডিসেম্বর ইলেকশন করতে পারবেন, ফেব্রুয়ারিতে ইলেকশন করতে পারবেন। তার মানে আমাদের জুলাই সনদের যে বাস্তবায়ন, এইটা শুধুমাত্র আমাদের দলীয় চাওয়া না, এইটার উপরে নির্ভর করছে আপনি ফেব্রুয়ারিতে ইলেকশনটা বৈধ হবে কিনা। দেখেন বাজেট পাস হয়, জুলাই সনদের খসড়া তো অনেকটা চূড়ান্ত খসড়া তো হয়েছে, কোনো চূড়ান্ত না, চূড়ান্ত খসড়া হয়েছে। এখন এটা নিয়ে আরেকবার বসবে বিশেষজ্ঞদের আলোচনা। মূল প্রসঙ্গটা কোথায়? জুলাই সনদটা আপনি বলছেন যে যেমন ঘোষণাপত্রে কি বলা হয়েছে, জুলাই সনদটা পরবর্তী সংসদ এসে বাস্তবায়ন করবে। তার মানে যেই একটা আইনি ভিত্তি দিতে হবে, যেই ডকুমেন্টটা আপনি পরবর্তী সংসদ বাস্তবায়ন করবেন, সেই ডকুমেন্টের ভিত্তিতে আপনি এই নির্বাচন করতে পারেন না। তাহলে আপনি কিসের ভিত্তিতে নির্বাচন করছেন? নির্বাচন করছেন আপনি বিদ্যমান সংবিধানের ভিত্তিতে। বিদ্যমান সংবিধান তো আপনাকে নির্বাচন করার রাইট দেয় না। তার মানে এই যে সরকার একটা প্যারাডক্সের মধ্যে নিজেরা পড়ছেন এবং আমাদেরকে ফেলছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ফেলছেন, এইটা সরকারের একটা রাজনৈতিক প্রতারণা জনগণের সাথে। দ্বিতীয় জায়গাটা দেখেন, আপনি বাজেট এটা পেশ হবে কোথায়? সংসদে। এবছরের বাজেট সংসদে পেশ হয়েছে? হয় নাই। সংবিধান কি আপনার বাজেট বিটিভিতে পেশ করার রাইট দেয়? অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারকে আমরা দেখেছি এভাবে বাজেট পেশ করতে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো আপনার সংবিধানে নাই। 106 যে আপনি ডকুমেন্ট নিছেন, সেই ডকুমেন্টও তো বাতিল করা হয়েছে। সেই ডকুমেন্টও তো আপনার 106 ডকুমেন্টও আপনার এটা নাই। তার মানে কিসের ভিত্তিতে করছেন? গণঅভ্যুত্থানের কনসেনসাসের ভিত্তিতে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগোষ্ঠীর মধ্যে দিয়ে এক ধরনের ঐক্যমতের ভিত্তিতে আপনি এটা করছেন। সেই ঐক্যমতের একটা লিগ্যাল ডকুমেন্ট ছাড়া কিসের ভিত্তিতে আপনি ইলেকশনটা করবেন? আসতেছি। আচ্ছা, আমি কিন্তু পরে আসবো। আমি জাস্ট এখানে শেষ করে দিই আমার আলাপটা, তারপরে আপনি যান। তার মানে হচ্ছে আমাদের জুলাই সনদের বাস্তবায়নটা আমাদের প্রয়োজন, এবং পিআর এর ব্যাপারে আমরা কিন্তু নিম্নকক্ষে পিআর চাই না। এটা নিয়ে আসলে আলাপ করার প্রয়োজন নেই। উচ্চকক্ষের বিষয়টা নিয়ে সব দলের মধ্যে আলাপ হচ্ছে। জামাত ইসলামী আন্দোলন তারা নিম্নকক্ষে চায়, তাদের সাথে আলাপ হবে, ভিন্ন বিষয়। তৃতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের যেই বিচার এবং হচ্ছে সেটা রোড ম্যাপ। আমরা বলছি না যে আপনি সবকিছু পরিবর্তন করে ফেলেন, আমরা বলছি না আপনি সবাইকে জেলে ঢুকে শাস্তি দিয়ে দেন, কিন্তু আপনাকে একটা সুস্পষ্ট রোড ম্যাপ করতে হবে। যদি এই দুইটা বিষয় আপনি গভর্নমেন্ট না দেয়, তাহলে আমরা বলছি এটা ফেব্রুয়ারিতে কেন, এই ইলেকশনটা যখনই হবে, ওই ইলেকশনটা ইটসেলফ একটা প্রশ্নবিদ্ধ ইলেকশন তৈরি হবে। বুঝতে পেরেছি, মানে খুব বেশি ফল বয়ে আনবে না। প্রফেসর শাহ আলম, মানে আপনি কি মনে করেন যে প্রধান উপদেষ্টা যখন বলছে যথেষ্ট প্রস্তুত রাষ্ট্র বা দেশ নির্বাচনের জন্য, সেইখানে অনেকগুলো কথা বললাম যে পিআর বা আরও অনেকগুলো ইস্যু চলে আসছে, আপনার কাছে কি মনে হয় দেশ প্রস্তুত রয়েছে বা যথেষ্ট প্রস্তুত এই মুহূর্তে ইলেকশনের জন্য, বা এই ইস্যুগুলোর কি সমাধান হবে? ধন্যবাদ আপনাকে। এখানে বিভিন্ন স্টেক হোল্ডার কাজ করছে, বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন মতামত নিয়ে সামনে এসছে। কেউ কেউ বলছেন পিআর যদি না হয় তাহলে নির্বাচন হতে দিব না, এবং এমন অবাস্তব কথাগুলা। আমি একটা চ্যানেলে বলেছিলাম যে পিআর একটা ভোগাস পদ্ধতি। অনেকে বলছেন এটা ইউরোপে আছে, তো ইউরোপে তো আরও খারাপ কিছু আছে, আপনি সেটা নিলেন না, এটা নিলেন। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পিআর পদ্ধতি নেপালে আছে, একটা ভঙ্গুর পার্লামেন্ট হয়েছে, এখানে কোনো স্থায়ী প্রতিনিধি আসে না। আপনি কাকে নির্বাচন করবেন তাকে আপনি চেনেন না, জানেন না, তাহলে এটা পিআর পদ্ধতি, এটা এই দেশের জন্য এটা ফিজিবল এই মুহূর্তে না। কারণ আমরা যে সংবিধানের আলোকে ইলেকশন করব, সেটি আমাদেরকে
মাথায় রেখে পিআর পদ্ধতি না হলে ইলেকশন করব না, এই ধরনের একটা ভোগাস কথা এদেশের মানুষের জন্য একটা দুর্বিষহ অবস্থা ফিরিয়ে নিয়ে আসবে। আর যে বিষয়টা যে সনদ, জুলাই সনদ তো আমরা চার্টার বলি, সনদটা কেন হলো? শেখ হাসিনা দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী প্যাসিভবাদীর কারণে এই বিষয়টি সামনে এসেছে, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সে ধ্বংস করে দিয়েছে। আজকে এই যে চার্টারটা তৈরি হয়েছে, ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশা অনেক যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়নের নাম করে যদি আপনি বছরের পর বছর ইলেকশন ক্ষেপণ করেন, সময় ক্ষেপণ করেন, তাহলে হলো না। কারণ আমাকে এমন রাজনীতিবিদরা এমনও বলছেন যে 1 সপ্তাহ 1 মাসের মধ্যে আমরা সংস্কার করে দেখাতে পারবো, এরকম বিএনপির এক নেতা তিনি বলেছেন। তো সুতরাং এখন কথা হয়েছে এটার আইনি ভিত্তিটা কি হবে, আইনি ভিত্তিটা কখন হবে, এটা পরবর্তী সরকার ছাড়া পরবর্তী সংসদ, নির্বাচিত সংসদ এটাকে বাস্তবায়ন করবে। এর আগে তো বাস্তবায়ন করবার কোনো সুযোগ নেই, কিন্তু এনসিপির এবং অন্যান্যদের পক্ষ থেকে এখনই বাস্তবায়ন শুরু করতে হবে। কারণ কেন এই জুলাই সনদটা হচ্ছে আগামী রাষ্ট্র পরিচালনা করবার জন্য সমতার ভিত্তিতে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরিতে যে ফ্যাসিবাদী আচরণ শেখ হাসিনা করেছেন, এদেশে আর কেউ যেন এই ধরনের আচরণ না করে, সেই জায়গায় ঐক্যমত্য প্রতিষ্ঠা করবার জন্যই জুলাই সনদের আবির্ভাব হয়েছে। সুতরাং এটি কিন্তু ফেলবার মতো বিষয় নয়। যেই সনদের কথা এসছে সেটা পেছনে হাজার হাজার ছাত্র রক্তের দাগ লেগে আছে, জনতার দাগ লেগে আছে। সেই সনদ বা জাতীয় সনদ হওয়ার বিষয়েও তো এখনো অনৈক্য রয়েছে, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, মানে এখনো চূড়ান্ত না। এখন আমরা যেটা জানি অনেক বেশিরভাগ বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। এখন খসড়াটা অলরেডি রাজনীতিবিদদের কাছে পাঠানো হয়েছে। যদি রাজনীতিবিদরা দেখে শুনে এটা নিয়ে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা করা হলে ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে পারে এবং বিশেষজ্ঞদের সাথে বসতে পারবে। এবং আমি আরেকটা কথা বলি, পিআর বাংলাদেশের জন্য কখনো সম্ভব না। যারা বলেন পিআর না হলে নির্বাচন হতে দেব না, এটা একটা গোজামিল এবং ঘাট তেড়ামি। রাজনীতি, রাষ্ট্রনায়ক যারা, তারা এই ধরনের কথা বলতে পারেন না। এটা শেখ হাসিনার দ্বারা সম্ভব, যে ফ্যাসিবাদী শেখ হাসিনা যা করে গেছে, যার কারণে আজকে ছাত্ররা রক্ত দিয়েছে। এই সনদ আমাদের সামনে এসেছে একমাত্র তার ফ্যাসিবাদের কারণে। সুতরাং ছাত্রদের রক্তের দাগ এখনো আমাদের সামনে আছে, এই কথাটা বারবার বলতে হয়। সুতরাং ডক্টর ইউনূসকে যে স্পেস দেওয়ার কথা ছিল, সেই স্পেস দেওয়া হয়নি। প্রতিদিন তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তাকে ডিস্টার্ব করা হয়েছে। শান্তিপূর্ণভাবে তিনি রাষ্ট্র কাঠামো পরিচালনা করবার কোনো সময় পাননি। অনেকগুলো বিষয় তিনি কাজ করেছেন। আমরা একটু জনাব ভিপি ইব্রাহিমের কাছে একটু শুনবো যে আসলে রাষ্ট্র কি যথেষ্ট প্রস্তুত নির্বাচনের জন্য? আপনার কাছে কি মনে হয়, ছোট্ট করে বলবেন, আমরা বিরতিতে যাবো, এরপর আবার আপনার কাছে শুনবো। আসলে তার আগে আবার একটা প্রশ্ন থেকে যায় যে রাষ্ট্রটা কে চালায়? আমাদের সুপ্রিয় সঞ্চালক, দুইজন সম্মানিত সহ আলোচক এবং আসসালামু আলাইকুম, যারা শুনছেন শুভেচ্ছা অভিনন্দন। এখানে রাষ্ট্র যদি ইউনূস সাহেব চালায়, ইউনূস সাহেব বলে আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব বলেন যে নির্বাচন হবে না, নির্বাচন বাধা দিবে বা এগুলো কিন্তু বলে নাই, যেমন একটা অর্ডার ক্যারি আউট করার জন্য বলে দিল নির্বাচন হবে না। এখন সরকারের ভিতরেও কি কোনো সরকার আছে বা সরকারের উপরেও কি কোনো সরকার আছে কিনা, এটাও তো ভাবতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারী একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে তো এরকম না, এইরকম বক্তব্য কেউই দেয় না। আপনি দেখেন বিএনপি কি বলছে অতীতে, যে আমরা নির্বাচন হতে দিব না, রাজপথে আমরা এটা প্রতিহত করব। আওয়ামী লীগও কিন্তু একই কথা বলছে, কিন্তু এইবারকার এটা একটু ভিন্ন। সেটা হচ্ছে কি, নির্বাচন হবে না। তার মানে তিনি এত নিশ্চয়তা দিয়ে বলতেছেন যে উনি মনে হয় সরকারের মূল ব্যক্তি। ওই ইউনূস সাহেব যা বলছে বা নির্বাচন ভবনের যে জ্যেষ্ঠ কর্মকর্তা যা বলেছেন যে আগামী সপ্তাহের রোডম্যাপ ঘোষণা করা হবে, তার মানে উনি তাদেরও ঊর্ধ্বে। তো এই পরিস্থিতিতে এই সরকারের যে দেখেন 5ই আগস্টের পরে এদেশের আমার মনে হয় যে খুব কম সংখ্যক মানুষ এই প্রত্যাবর্তনটাকে পছন্দ করে নাই। আমি তো মনে করি যে 90% লোক
পছন্দ করেছে এবং এদের প্রতি সমর্থন ছিল। দিন দিন সেই সমর্থনটা কিন্তু অনেকাংশে কমে আস্তে 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 এখন কোন পর্যায়ে দাঁড়িয়েছে আমি এটা বলবো না। ইউনূস সরকারের প্রতি, ইউনূস সরকারের প্রতি এখানে আমাদের বিএনপিরও তো সমর্থন ছিল, হ্যাঁ ছিল আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান কি বলেছেন, এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, শক্তভাবে বলেছেন। এটা একটা জনসভায় বলেছেন, এটা আমরা স্কাইপের মাধ্যমে আমরা শুনেছি। তাহলে এখন যেই পরিস্থিতিটা করছে, আমি এই জন্যই বললাম যে দেশটা চালায় কি। এখানে ইউনূস সাহেব যথেষ্ট সুনামের সাথে, তাকে শ্রদ্ধার সাথে দেশের মানুষ স্মরণ করতো বা এখনও করে, কিন্তু উনি যে কথাগুলা যে কাজগুলা ইতিমধ্যে করেছেন, আমার তো মনে হয় উনি অনেকাংশেই ওনার সুনাম ক্ষুণ্ণ হয়ে গিয়েছে। উনি রাষ্ট্রের কথা চিন্তা না করে, জনগণের কথা চিন্তা না করে উনি খালি বলে সংস্কার। এই যে সংস্কারের আগে এই গভর্নমেন্টের সংস্কারের আগে সংস্কার প্রস্তাব কে উপস্থাপন করেছে? সেটা বিএনপি। জিয়াউর রহমান সাহেবের সময় ছিল 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করলো ভিশন 2030। তারপরে গত 23 সালের 13ই জুলাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি 31 দফা রাষ্ট্র মেরামত কাঠামোর সম্বলিত একটি লিফলেট বিতরণ করেছে সারা বাংলাদেশে, আমরা করেছি সেটা। তাহলে বিএনপি তো আগেও সংস্কার চেয়েছে এই গণ অভ্যুত্থানের আগে, এবং বিএনপি এখনও সংস্কার চায়। কিন্তু যারা আজকে সংস্কারকে প্রতিবন্ধকতা করছে, আমি বলতে চাই 1 বছর আগেও আপনি সংস্কারের কথা বলবেন, 1 বছর পরে এসেও আপনি সংস্কারের কথা বলবেন, তো 1 বছরে কী করলেন? জাতির সামনে হিসেবটা দেন, জাতির সামনে সেই হিসাবটা দেওয়া দরকার। আমরা মনে করি এবং বিশ্বাস করি যে এই সরকার নির্বাচন কতটুকু করতে পারবে এটা আমাদের বোধহয় একটু ভাবতে হবে। একটু যাব এবার ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে। আমি একটু স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্যটা তুলে ধরি, তারপরে আপনার কাছে যাচ্ছে। সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে লুটের অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছেন, অর্থাৎ যে অস্ত্র খোয়া গেছে বিশেষ করে আন্দোলনের সময় বা আগে পরে বা বিভিন্ন সময়, সেই অস্ত্র উদ্ধারে জন্য তিনি পুরস্কার ঘোষণা করেছেন। এবং সেই পুরস্কার ঘোষণার পাশাপাশি তিনি আরও একটি বক্তব্য দিয়েছেন, সেটি হচ্ছে যে ভারত থেকে এক নেতাকে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোলের কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে যেই অস্ত্রগুলো আসলেই লুট হয়েছে, সেগুলো এই পদ্ধতিতে আসলে কি উদ্ধার করা সম্ভব এই পুরস্কার ঘোষণার মাধ্যমে, বা এটা কি হয়তো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটাকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো, কিন্তু এর পাশাপাশি আরও কিছু যে এটা হচ্ছে প্রকাশ্য একটা উদ্যোগ, একটা পুরস্কার ঘোষণার মাধ্যমে আমরা এরকম বলে থাকি যে এটি হারিয়ে গেছে, দিতে পারলে এত, বা এটি উদ্ধার করে দিতে পারলে বা কেউ কারো শনাক্ত করতে পারলে পুরস্কার ঘোষণা, নিশ্চয়ই মানুষ উদ্বুদ্ধ হবে। পাশাপাশি যারা আসলেই অস্ত্র দিয়ে অন্য কাজ করে, তারা কি সেইটা ফিরিয়ে দেওয়ার জন্য অন্য কোনো অভিযান বা আমি বলতে চাচ্ছি অন্য কোনো পন্থার প্রয়োজন আছে? নিশ্চয়ই আছে। কি? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আপনার একেবারে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতে পছন্দ করি, আপনি জানেন। সেটা হচ্ছে যে না, এই উদ্যোগ দিয়ে আসলে অস্ত্র উদ্ধার করা সম্ভব না, পুরস্কার ঘোষণা করে একেবারেই সম্ভব না। কারণ একটা স্টেট কিভাবে চলে, স্টেটের নানা ধরনের অর্গান আছে। আপনার স্টেট প্রতি বছর আপনার আমার ট্যাক্সের টাকায় হাজার হাজার লোককে পালতেছে, যাদের নাম হচ্ছে ইন্টেলিজেন্ট। সেরকম একটা বাহিনী, আপনি একাধিক বাহিনী, এনএসআই, ডিজিএফআই, নানা ধরনের বাহিনী আপনি পালছেন। এই বাহিনীগুলোর কাজ কি? এরা আপনাকে তথ্য দিবে যে অমুক জায়গায় অস্ত্র আছে, এরপরে আপনার ফোর্স গিয়ে সেটাকে উদ্ধার করবে। এরা আপনাকে তথ্য দিবে যে কোথায় আওয়ামী লীগের লোকজন একসাথে বসে চক্রান্ত করতেছে, কোথায় এক জায়গায় হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশ বর্তমান রাষ্ট্র এই ভুলটা বা এই পরিস্থিতি কেমন হয়েছে, এখন যে আমি আসলে তারা চায় না তাও বলি না, এখন আমি বলি যে তারা আসলে দে আর ইনক্যাপেবল। এই স্বরাষ্ট্র উপদেষ্টারা আসলে এই এজেন্সি চালানোর মতো ক্যাপাবিলিটি তারা 1 বছরে নিজেদের মধ্যে স্টোর করে নাই। এটা কেন করে নাই? কারণ তারা কম্প্রোমাইজ করছে। তারা নিজেরা যে কোনো ধরনের বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা কম্প্রোমাইজ করছে। কারণ কার সাথে এটা বলছি, কারণ তারা কেন কম্প্রোমাইজ করছে এটা আগে বলি। কম্প্রোমাইজ করছে কারণ এই যারা উপদেষ্টাদের মধ্যে অধিকাংশ, তারা এই গত 15 বছরের নিপীড়নের যে কষ্ট, নিপীড়নের যে দাগ, এই ভাই যারা বিএনপি করছে, যারা আমরা ফ্যাসিস্ট দিয়ে আন্দোলন করছি, আমরা জানি যে এই বাসায় না ঘুমাতে, মায়ের কাছে না ঘুমাইতে পারার কষ্টটা কি।
ভাইরা জানেন যে তার ছেলে মেয়েদের সাথে দিনের পর দিন বছরের পর বছর দেখা না হওয়ার কষ্টটা কি। এই জন্য এটা কারা করছে? এই এজেন্সির লোকজন, এই আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘুমাইতে দেয় না এই মানুষগুলোকে। সে জানে যে আইন শৃঙ্খলা বাহিনীর এই খারাপ চরিত্রটা কি, শয়তানি চরিত্রটা কি। কিন্তু এই উপদেষ্টারা তো এনজিও চালাইছে, তাদের তো ডলার ঢুকছে বিদেশ থেকে, তারা তো গাড়িতে হাঁকাইছে, তারা তো গুলশানে ফ্ল্যাটে থাকছে। সে কিন্তু জানে না যে এই পুলিশ বাহিনীটা, এই রাষ্ট্রের বাহিনী আমার টাকায় কি পরিমাণ বিধ্বংসী হয়ে উঠছে। তারা সুন্দর প্রেস কনফারেন্স করে, পেছনে তো কারণ আছে নিশ্চয়ই, না কারণ তারা তো কারো অর্ডার ক্যারি করছে না। অর্ডার ক্যারি করলে কি হবে? সে অর্ডার ক্যারি করছে, সে তো তার অপরাধের জন্য মুক্তি পায় না। আমি একজনের অর্ডারে খুন করছি, এতে কি হয়? 2 জন মানুষ অপরাধী হয়, কিন্তু আমার খুনের দায়টা তো চলে যায় না। যে কারণে এই উপদেষ্টাদের এই সমস্ত বাহিনীকে যে পরিবর্তন করতে হবে, এটা আমূল পরিবর্তন করে বিপ্লবী কায়দায় যে এই বাহিনীটাকে সংস্কার করতে হবে এবং এটাকে যে সরাই নিয়ে এসে এখান থেকে এই আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে, এই ফিলিংটাই তাদের মধ্যে নাই। তারা তো কৌন করে না আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী, আমাদের যে রক্তাক্ত আন্দোলন, এই আন্দোলনকে তারা ক্যারি করে না। তাদের যে কারণে কি হয়েছে, তারা এই জায়গাগুলোতে এক্সচেঞ্জ করছে। অমুক জেলার এসপি অমুক জেলায় নিছে, অমুক জেলার এসপি হেড অফিসে আনছে, হেড অফিস থেকে জেলায় নিছে। আরে ভাই, কে এই সিস্টেমের বাইরে ছিল? তার মানে তারা এই উদ্যোগটা নিচ্ছে, তারা ভয় পাইছে, তারা কম্প্রোমাইজ করছে। কেন কম্প্রোমাইজ করছে? আল্লাহ, আওয়ামী লীগের এত বড় এস্টাবলিশমেন্ট, আমি যদি বিপ্লবী পদক্ষেপ নেই, আমি কি উপদেষ্টা থাকতে পারবো? আমার উপদেষ্টা চলে গেলে আমাকে কি আওয়ামী লীগ বাধা দিবে কিনা? আমি কি আসলে পরবর্তীতে আমার ছেলে মেয়েরা যে বিদেশে আছে তাদের এস্টাবলিশমেন্টটা থাকবে কিনা? এই সমস্ত স্বার্থ চিন্তা করে তারা আমাদের রক্তের উপরে দাঁড়ায়, তারা নিজেরা গেম খেলছে আমাদের সাথে, তারা নিজেরা কোনো ধরনের রিস্ক নেয় নাই। না নেওয়ার কারণে কি হয়েছে, তার সমস্ত গোয়েন্দা বাহিনী পুরোটাই আছে আগের স্ট্রাকচারে। সে আপনাকে রিপোর্ট করে না, সে হাসিনাকে রিপোর্ট করে। যে কারণে আপনি অস্ত্র উদ্ধারের জন্য আপনি ফেসবুকে কিংবা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে কিংবা মিডিয়াতে আপনি সার্কুলার দেন যে আপনি পুরস্কার দিবেন। এভাবে কি পৃথিবীর কোনো গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো ধরনের অস্ত্র উদ্ধার করা বলেন, কোনো ধরনের সংস্কার করা বলেন সম্ভব হয়েছে? যেই মানুষটা জানে যে এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হইলে, প্রকৃত অপরাধীকে ধরা পড়লে আমার ফাঁসি হবে, সেই মানুষটাকে দায়িত্ব দিলে সে কি কখনো সেই প্রকৃত অপরাধীকে ধরার কোনো উদ্যোগ নিবে? তার মানে এই ধরনের যে তারা শুধুমাত্র কিছু কিছু উপদেষ্টা আছে আমাদের, তারা খুবই ভালো কথা বলে, কারণ গত 15 বছরে কথা বলা ছাড়া তারা কোনো কিছু করে নাই। এই রাষ্ট্রের লড়াই সংগ্রামে তাদের এক্সপার্টিস আছে, তারা ভালো এনজিও চালাইতে পারে, তারা ভালো কাজ করতে পারে, তারা পলিসি বানাইতে পারে, কিন্তু তাদের লড়াই সংগ্রামে কোনো ধরনের দুই আনার কোনো কন্ট্রিবিউশন নাই। এই জন্য তারাই লড়াই সংগ্রামটাকে ক্যারি করে না। এই জন্য বিএনপির সাথে আমার অনেক বিরোধ থাকতে পারে, বিএনপির সাথে আমার অনেক শত্রু থাকে, আমি তাকে বিএনপিকে সবসময় সমালোচনা করতে পারি, আমি এই মঞ্চে সমালোচনা করছি, কিন্তু আমি বিএনপির লড়াই সংগ্রামকে আমি ক্যারি করি, কারণ আমি জানি যে তার রক্ত এই লড়াই সংগ্রামকে ক্যারি করে। তো এই উপদেষ্টারা এটা ক্যারি করেন না। এবং তিনি বললেন না যে এই বর্তমান সরকার নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত। আরে যেই সরকারের প্রধান নির্বাচন কমিশনের অফিসে একটা হামলা হয়, সেটাকে সে ট্যাকেল দিতে পারে না, ম্যানেজ করতে পারে না, সেই নির্বাচন কমিশন বা সেই স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে বলে আমি এখানে কে হামলা করছে, বিএনপির দোষ না আওয়ামী লীগের দোষ বা এনসিপির দোষ? সেটা নির্বাচন কমিশন সচিবালয়ের ভিতরে। তারপরে 24 ঘন্টা কি ব্যবস্থা নিয়েছে তারা? কি ব্যবস্থা নিয়েছে? এখনো ব্যবস্থার আসলে আমরা কোনো তো নাই। তার মানে এই নির্বাচন কমিশন তিনি কিভাবে 40-50 হাজার তিনি কেন্দ্র তিনি কিভাবে মনিটর করবেন, তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? যেই আইন শৃঙ্খলা বাহিনীর থানা দলীয় কর্মীরা যা ঘ্রাও করেন, তিনি কোনো ধরনের কিছু করতে পারেন না। ভাই, এখন তো দেশে সন্ত্রাস চলে না, বিএনপির নেতা কর্মীরা ঘ্রাও করে। কেন ঘ্রাও করে? কারণ আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল। এমন তো না যে বিএনপির নেতা কর্মীরা 10 জন আইন শৃঙ্খলা বাহিনী মেরে ফেলছে, তারা অ্যাকশনে গেছে, এরকম তো হয় নাই। তার মানে ওই স্পেসটা সরকারের ইনক্যাপাবিলিটি দিছে, এবং ইনক্যাপাবিলিটি তৈরি হয়েছে একমাত্র এই উপদেষ্টাদের কম্প্রোমাইজিং ক্যারেক্টারের মধ্য দিয়ে। এবং আমি খুব আশঙ্কা নিয়ে, খুব কষ্টে বলছি, এই উপদেষ্টাদের কম্প্রোমাইজিং ক্যারেক্টার এই জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী চরিত্রকে আগামীর রাষ্ট্রে পদে পদে বিপদে ফেলবে। এই রাষ্ট্রের রাজনৈতিক যে সমস্ত জেনারেশনাল ফাইট যারা দিছে, এই জেনারেশনের মধ্যে হয়তো ভাই আছে যারা মনে করছে সত্যি সত্যি এই আওয়ামী ব্যবস্থা উপরে ফেলতে দিয়ে, যেমন বেগম জিয়া যখন বলেছিল আমরা ক্ষমতায় আসলে সংবিধান ছিঁড়ে ফেলে দিব, এই বেগম জিয়ার যে স্পিড, এই যে জেনারেশনাল ফাইট, এই জেনারেশনাল ফাইটকে তারা গলা টিপে মেরে ফেলেছে। এবং এই জন্য আগামীতে আবার একটা গণঅভ্যুত্থান হবে, এবং সেই গণঅভ্যুত্থান হবে 5 আগস্টের মধ্য দিয়ে উপদেষ্টারা বাংলাদেশে নতুন যে এস্টাবলিশমেন্ট তৈরি করছে এবং পুরনো এস্টাবলিশমেন্ট কন্টিনিউটি যে তৈরি করছে, সেই কন্টিনিউটি ভেঙে দেওয়ার জন্য আমরা আবার আমি একটু প্রফেসর শাহ আলমের কাছে একটু জানতে চাই যে বক্তব্যটি আসলে অস্ত্র উদ্ধারের বিষয়ে আরও কিছু নেওয়া যায় কিনা, এবং তিনি আরও বেশ কয়েকটা আরও বেশ কয়েকটি ইস্যুর অবতারণা করেছেন যে কম্প্রোমাইজ করেছে উপদেষ্টারা। আপনার কাছে কি মনে হয়? দ্বিতীয় কথা হচ্ছে যে আরও একটি অভ্যুত্থানের কথা তিনি বলছেন। আসলে কি আমরা কি অভ্যুত্থানের পর অভ্যুত্থানের মধ্য দিয়েই যাবো কিনা? আমরা একটা জায়গায় বা একটা স্থিতাবস্থার মধ্যে কি আসবো না? বা আমি প্রথমত অনেকগুলো প্রশ্ন করেছি, কিন্তু অস্ত্র উদ্ধার দিয়ে শুরু করার
পরে আপনি তার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। না, উনি যেটা বলছে অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আপনি দেখেন একটি রাষ্ট্রের, স্বাধীন রাষ্ট্রের এনএসআই, ডিজিএফআই, র্যাব, পুলিশ আছে। সেই জায়গায় আপনি শিশুকে দুধ দেওয়ার মতো যদি বলেন যে আপনি যদি অস্ত্র তো ধরতে পারেন আপনি 1 লাখ পাবেন, সর্বোচ্চ 5 লাখ টাকা ঘোষণা দিস। এখন এই অস্ত্র যদি কেউ ধরে 1 লাখ টাকার লোভে, তার মৃত্যুটা এখানে লাইফ থ্রেটেনিং। রাইট। তো সুতরাং আপনার যেখানে জয়েন্ট ফোর্স ড্রাইভ দরকার সেটা না করে ওনার কথার সাথে আমি একমত পোষণ করে আপনি বলতে চাই জয়েন্ট ফোর্স ড্রাইভ, জয়েন্ট ফোর্স ড্রাইভ লাগবে। তাহলে আমি কেন আমার এই প্রতিষ্ঠানগুলো পালতেছি? এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থাগুলো, পুলিশ, র্যাব, এরা কি করে? পুরস্কার ঘোষণা করে আসলে অস্ত্র উদ্ধার না, এটা কখনো হবে না। এটা একটা মকারি, মেকে মকারি। দে আর মকারিং এভরিডে উইথ আস। কারণ যে উনি তো সরকারের একটা পার্ট, আমরা তো বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, কিন্তু আমরা তো বুঝি যে আপনি একটা মানুষকে 1 লাখ টাকার লোভ দেখি তাকে মৃত্যুর সামনে ঠেলে দিলেন, গান পাওয়ার সামনে ঠেলে দিলেন। এটা তো আপনি করতে পারেন না। একজন হোম মিনিস্টার এবং অ্যাডভাইজার, তার মুখ দিয়ে এটা আসতে পারে না। এটা রাষ্ট্রের সীমার বাইরে চলে যায়। যেহেতু আপনার অর্গানগুলো আছে, আপনার অর্গানগুলো তাহলে কি ঘুমাই থাকবে? আমি কেন অস্ত্র ধরতে যাবো 1 লাখ টাকার জন্য? ওখানে আমার লাইফ তো থ্রেটেনিংয়ের ব্যবস্থা আছে। তো সুতরাং এখানে কম্প্রোমাইজ আছে, নিজের স্বার্থের ব্যাপার আছে, নিজের অনেকগুলো চিন্তা আছে। আবার আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, এবং এই সরকারের ইনএফিসিয়েন্সি, অদক্ষতার কারণে অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসছে। যদি যেই আশা প্রত্যাশা নিয়ে প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সাপোর্ট করেছি, তার উপদেষ্টাগুলো যদি সত্যিকারের সাহসী হতো, স্টেটম্যানশিপ চরিত্র তাদের মধ্যে থাকতো, সাহসিকতা থাকতো, তাহলে আজকের এই দেশ এভাবে থাকতো না, অনেক কিছু পরিবর্তন হতো। আমি শুধু একটি কথাই বলি, আমার জানা মতো যারা গত 16 বছর ফেসবুকে একটি লাইক দিল না, একটি লেখা লিখলো না, তারা এখন এই সরকার তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছে। লেখলো না মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার ফ্যাসিবাদের, স্বৈরাচারের বিরুদ্ধে। আজকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের হেড বসে আছেন, আজকে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিসি প্রবিসি আছেন। যেই লোকগুলা আমাদের সাথে ফ্যাসিবাদে আচরণ করেছে তাদের ফাইল একদিনও থাকে নাই, অথচ 16 বছর আমরা ডোর টু ডোর ঘুরেছি ন্যায়ের জন্য। তারা ন্যায় তো প্রতিষ্ঠা করেনি। আওয়ামী মার্কা যে বুদ্ধিজীবীগুলা, যে দুষ্টগুলা, ওই দুষ্টগুলা কখনো ন্যায়ের কথা বলেনি, শুধু আমাদেরকে ভোগান্তি দেখিয়েছে। আমার কাছে এখন প্রমাণ আছে যে যেই দুষ্টগুলা কাজ করত তাদের ফাইল এখনকার প্রশাসনে 1 দিন কি 2 দিনও টিকে থাকে না, সেটা পরের দিনেই পাস হয়ে যায়। অথচ ওই ফাইলটা আমরা 16 বছর অপেক্ষা করেছি। আমার নিজের ফাইল আটকে রেখে 16 বছর, আমার ছাত্র এখন আমার সিনিয়র, সেই ছাত্র যদি ফাইল একদিনও যদি না আটকা থাকে, এবং যেই ছেলেটা বিভিন্ন ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, গত 16 বছর সে আওয়ামী লীগ করত, এখন সে একটি দল করে, সে কিন্তু হালুয়া রুটির ভাগাতে পরিবর্তিত হয়েছে, সেটা পরিবর্তন হয়েছে। তার মধ্যে তাকে যে ফানিশ করা, তাকে যে আইডেন্টিফাই করা, প্রত্যেকটা অর্গান কাজ করা, এগুলো নাই, এগুলো সব ব্যালেন্সের রাজনীতি। সুতরাং এর কথা যত উনি সহ-আলোচক সাহেব যত নিষ্ঠুর কথাই বলুক, এটাই সত্যি। এই যে ব্যালেন্সের রাজনীতি বাংলাদেশে চলছে, সাহসিকতা, ডেয়ার টু সে দ্যাট, যে সত্যিকে সামনে নিয়ে আসা। আপনি কিসের আওয়ামী লীগ ব্যালেন্স করা হচ্ছে, কিন্তু সাহস নিয়ে একটা পরিবর্তনের জন্য আগাচ্ছে, সাহস নিয়ে পরিবর্তন করে না। ধরেন একটা কথা হচ্ছে, না উনি একটা কথা বলেছেন যে কম্প্রোমাইজ করছে উপদেষ্টারা, কম্প্রোমাইজ হচ্ছে। যেমন একটা কথা, আপনি বাঘকে পছন্দ করেন, বাঘের চরিত্র পছন্দ করেন, কিন্তু আপনি বাঘ পালবেন না, আপনি পালবেন ছাগল, আপনাকে তেল মারার জন্য। এখন তেল মারামারি চলতেছে, আমি সচিবালয়ে দেখেছি, শুধু তেল মারামারি, এই কোনো ক্রিয়েটিভিটি, নলেজ জেনারেট করবার যে একটা চিন্তা,
যে ডক্টর ইউনূস যে প্রত্যাশা নিয়ে ছাত্রদের রক্তের বিনিময় প্রতিষ্ঠিত মানুষ যে আশা নিয়ে বসে আছে এরা নতুন কিছু দেখাবে, এরা কোনো একজন উপদেষ্টা আমি মনে করি না কোনো একটা ইফেক্টিভ রোল প্লে করতে। তারা কোনো এফেক্টিভ চমক দেখানোর মতো কোনো কাজ, চমক দেওয়ার মতো কথা নাই। আর এখন যে আপনি যে প্রশ্নটা এসেছিলেন যে সেখানে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ পর্যন্ত দেয়া হবে অস্ত্র উদ্ধারের জন্য, এটা ছোট বাচ্চা হাসবে এবং ফেসবুকে এবং এই অস্ত্র উদ্ধার জরুরি যখন না একটা নির্বাচন সামনে, তাই তো ফেব্রুয়ারিতে। এখন আমি যদি বলি আমার এলাকায় এখানে ঝুপড়িতে একটা অস্ত্র আছে, আমি যদি ওখানে 50,000 টাকার লোভে যাই, সাথে সাথে ওই যারা অস্ত্রটা রাখছে তারা আমাকে টার্গেট করবে না? তার রাষ্ট্র আমাকে কেন মৃত্যুর দিকে ঠেলে দিল? কি কারণে? রাষ্ট্র তো এটা হওয়ার কথা না। রাষ্ট্রের নিজের তো এটা উদ্ধারের ব্যবস্থা আছে, রাষ্ট্রের তো বাহিনী আছে, জয়েন্ট যে ফোর্স আছে, এই ফোর্সকে অ্যাক্টিভ না করলে কোনো কাজ হবে না। এগুলো তো মানে দুঃখ লাগে যে প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, আমার এমন দিনও গিয়েছে যখন ছাত্র আন্দোলন শুরু হয়, আমি নিজে আন্দোলন করছি, আমার ছেলে মেয়ে আন্দোলন করেছে, এবং প্রতিদিন রাত 3টার সময় আমার ঘুম ভেঙে যেত। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ এই ফ্যাসিবাদকে তুমি মুক্ত করো, একটা সুন্দর বাংলাদেশ আমাদের দাও। আল্লাহ ঠিকই শেখ হাসিনাকে মানে 2025 সালে 21 শতাব্দীর ফেরাউনের ধ্বংস এ জাতি প্রত্যক্ষ করেছে, কিন্তু এই জাতি সেখান থেকে শিক্ষা নেয়নি। হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, কিন্তু আপনি সেই শিক্ষা নেন নাই, সেই বক্তব্যটা দায় দিতে হবে। সেটাই কি তিনি বলছেন যে আরো একটা অভ্যুত্থান? হ্যাঁ, ওনার কথা অত্যন্ত সত্য। সে ছাত্র হলো তার যে সাহসী পদক্ষেপ কথা, সে তার দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে সে কথা বলেছে, এবং এটা সত্যি। আমরা দোয়া করেছি, মা বোন দোয়া করেছে প্রফেসর ডক্টর ইউনূস একটা ক্যারিশমা দেখাবে, একটা খেলা দেখাবে। আপনি কি করলেন? সকল অযোগ্য অপদার্থ লোকগুলার চেয়ারে বসায় রাখলেন। আপনারা কি হতাশ? তোর মধ্যে কিছু কিছু লোক ভালো আছে, আর বেশিরভাগই অযোগ্য অপদার্থ। আমরা হতাশ, যার কারণে আমি শেষ করি, যার কারণে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা জীবনে এমপি হবে না, তারা হুমকি ধমকি দিচ্ছে, এটা না হলে ইলেকশন হতে দিব না, পিআর না হলে ইলেকশন হতে পারবে না। এখানে আমি নাম বলবো না, নইলে আমার বুলিং শিকার হব, যে এমন জীবনে কোনোদিন এমপি হবে না। তাদের মতো দল যারা শুক্রবারে বাইতুল মোকাররম থেকে মিছিল বের করে, পুরাটা বাংলাদেশের সকল জেলা থেকে লোক নিয়ে আসে হুজুর ঘরে দিয়ে, তারা হুমকি দিচ্ছে ইলেকশন করতে দিবে। এবং ওই যে বললেন ও আরেকজন এনসিপির নেতা বলছে ইলেকশন হবে না, এটা কিভাবে সম্ভব? হাউ ডিয়ার ইউ টু সে দ্যাট? আচ্ছা, আমরা একটু জনাব ইব্রাহিমের কাছে একটু শুনতে চাই, যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং সামনে নির্বাচন এবং অস্ত্র উদ্ধারের কথা বলা হচ্ছে, আপনি এখানে নিশ্চয়ই দুজনেই সমালোচনা করেছে, অস্ত্র উদ্ধারের এই পদ্ধতি কি আসলে যৌক্তিক কিনা, এটা বা সরকার আর কোনো কিছু, যেহেতু জনাব প্রফেসর শাহ আলম বললেন যে সরকারের তো একটা আসলে বাহিনী আছে, সেই পদ্ধতিতে বা আরও যেটাকে আমরা চিরুনি অভিযান বলি বা অস্ত্র উদ্ধারের বিষয়ে সেই ধরনের পদ্ধতি, কম্বিং অপারেশন, সেইখানে আসলে পুরস্কার ঘোষণার মতো ছোট বা এটা একটা পদ্ধতি, নিশ্চয়ই এটা একটা সরকার ঘোষণা করেছে এবং এটা একটা পদ্ধতি। এছাড়াও আরও কোনো পদ্ধতির বা আরও কোনো অভিযান বা আরও কোনো শক্ত কর্মসূচি নেওয়া যেতে পারতো কিনা, যখন একটা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে? এবং ফয়সাল মাহমুদ শান্ত যেটি বললেন যে নির্বাচন কমিশনের ভেতরেই আপনাদের এক নেত্রী রুমিন ফারহানা এবং তাদের এক নেতার মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা, সেটি আসলে নিবৃত করতেও সমর্থ হয়নি কমিশন, বা এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো বক্তব্য আসেনি। সেই পর্যায়ে আসলে যখন অস্ত্র উদ্ধারের কথা বলা হচ্ছে বা সামনে একটা নির্বাচন, পরিবেশটা আপনি কেমন মনে হচ্ছে আপনার কাছে? নির্বাচন কমিশনের যে বিষয়টা, এটা দুইটা পক্ষ দুইটা বক্তব্য দিবে। আমি আপনার বিরুদ্ধে বলতেছি বা আপনি আমার বিরুদ্ধে বলবেন, ওখানে তো ডায়াস আছে, বক্তৃতা করবে, ওখানে তো কেউ মারামারি করতে যায় নাই। এই বিষয়টা খুবই দুঃখজনক। পাশাপাশি এই কমিশনও অযোগ্যতার পরিচয় দিয়েছে, তাদের যে ব্যবস্থাপনা যেভাবে থাকা দরকার ছিল সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। আর অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি,
অস্ত্র উদ্ধারই তো নতুন না, এর আগেও তো অস্ত্র উদ্ধার হয়েছে। 111-এর সরকার অস্ত্র উদ্ধার করেছে, আরও এরকম হয়েছে। বিএনপিও ক্লিন হার্ট অপারেশন নামে করেছে। কিন্তু সেই পদ্ধতি আর এই পদ্ধতি কি এক? এর পিছনে কারণ হলো এরা এদের অযোগ্যতা এবং অনভিজ্ঞতা এখানে মারাত্মকভাবে তাদের এটা ব্যাহত করছে। মানে এই তারা ডেভিল হান্ট ঘোষণা করলো, ডেভিল হান্ট ঘোষণা করলো, সেটা কখন তারা ডেভিল কারা, হ্যাঁ এইটা যদি বলতে যায়, ডেভিল তো আমরা সবাই চিনি, কেন তাদেরকে ধরে না? আর কম্প্রোমাইজ শুধু আপনি যেভাবে বললেন, শান্ত সাহেব যেভাবে বললো যে মানে উপদেষ্টারা কম্প্রোমাইজ করেছে, নো, খালি উপদেষ্টার সাথে কম্প্রোমাইজ করে নাই, এই সরকার ফ্যাসিস্টের যারা এখনো আছে তাদের সাথে কম্প্রোমাইজ, প্রশাসন, হ্যাঁ এখনো ফ্যাসিস্টের সাথে, ফ্যাসিস্ট তো এখনো সব জায়গায় আছে। একই কি বিপ্লব আর ডিবির হারুন এই দেশ থেকে ভাগিয়ে চলে গেলে পুলিশ বাহিনী ঠিক হয়ে গেছে? নো, এখানে বহু ফ্যাসিস্ট আছে। ওই সচিবালয় থেকে 2-3 জন সচিব অন্য জায়গায় ছড়িয়ে দিলে হয়ে গেল। আজকে আপনি দেখেন এই তাদের যে এই গভর্নমেন্ট, এই ছাড়াই বা পুরো সচিবালয় তো পরিবর্তন করা সম্ভব নয়। আর সম্ভব না হলেও এর একটা প্রক্রিয়া আছে, অতীতে হয় নাই। নাম শুনলেই তো মানুষের মধ্যে বা জনগণের মধ্যে বা প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা চলে আসতো যে আমি যদি অন্যায় কিছু করি তাহলে। এরা যেমন লেজুর ভাঙ্গা, এই প্রশাসনের লোকগুলো সেই সুযোগটা কাজে লাগাইতেছে। আমি কনফিউজড এই অস্ত্র উদ্ধার নিয়ে এই দেশে কি হয় এটা নিয়ে। এই অস্ত্র তো মানে এই অস্ত্র তো এই দেশের মানুষের বিরুদ্ধেই ব্যবহার হবে। এখানে অনেকগুলো থানা লুট হয়েছে, অনেকগুলো এজেন্সি যেগুলো যে আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের, আমার এলাকায় হয়েছে চন্দ্রা ফরেস্ট অফিস থেকে, কিন্তু সেগুলো উদ্ধার করার নাম নেয়। সেটা কেন, এই শৈথিল্যতা, এর পিছনে কারণটা কি, এটা আমাদের বের করতে হবে। এবং কারণ একটাই আমি যেটা মনে করি, ওই যে সরকার ফ্যাসিবাদের সাথে আপোষ করেছে, কম্প্রোমাইজ করেছে, আতাত করেছে, এটাই হলো একমাত্র কারণ, নাম্বার 1। নাম্বার 2, এখানে আমাদের ছোট ভাই ফয়সাল মাহমুদ শান্ত একটা কথা বলেছে যে খালেদা যে বলেছেন ওই সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, কথাটা বলেছেন একটা পরিস্থিতির কারণে। পরিস্থিতিটা কি? এখানে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, শেখ হাসিনা সেটাকে বাতিল করে দিয়েছে। আপনারা জানেন খায়রুল হক যে সিদ্ধান্ত দিয়েছিল, তারপরেও কিন্তু সেই সিদ্ধান্তের মধ্যে পরপর 2টা নির্বাচন করার একটা ছিল, ব্যবস্থা রাখা হয়েছিল। তারপরে বিচার বিভাগ দিয়ে যেইভাবে এই দেশের মানুষকে হয়রানি করা হয়েছে, বিভিন্ন সংস্থাকে ভয়ভীতি দেখানো হয়েছে, বিচার ব্যবস্থাও কিন্তু সেইভাবে কাজ করতে পারে নাই, বরং তাদের আনুগত্য, ফ্যাসিস্টের আনুগত্য প্রকাশ করে ফ্যাসিস্টদের পক্ষে কাজ করতে তারা বাধ্য হয়েছে। সেই কারণে আজকে তখন খালেদা যে ওই পরিস্থিতিতে বলেছেন যে এটাকে ছুঁড়ে ফেলে দিবে, কারণ তার আগে তো সংস্কারের প্রস্তাব দিয়েছে। এই দেশে যখন সংস্কারের দন্তাস্য কেউ উচ্চারণ করে নাই, তখন কিন্তু বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, আজকে নতুন নতুন যে প্রস্তাবগুলো আসছে, আমরা এখানে বলতে চাই সুস্পষ্টভাবে, এই অভ্যুত্থানের সরকারের মানে কি পয়েন্ট ছিল এনসিপি, এটা এখন এনসিপি, তখন এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র, হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র। এরা তখন এই তাদেরও যে মানে অল্প বয়স এবং তাদেরও অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা নাই বললেই চলে, তারাও কিন্তু তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্নভাবে ছোট করে বা পাত্তা না দিয়ে তারা তাদের নিজেদের অবস্থান সৃষ্টি করার চেষ্টা করেছে। আজকে ইউনূস সাহেবকে ইউনূস সাহেব নিজে বলেছে যে আমাকে কি আমি ছাত্রদের মানে নিয়োগপ্রাপ্ত, ছাত্ররা তাকে নিয়োগ দিছে। কথাটা বোঝার চেষ্টা করে যে এই দেশে সংবিধানের হইল নির্বাচন করে নিয়োগ পেতে হবে, অথবা ইন্টারিম গভর্নমেন্ট একটা অভ্যুত্থানের কারণে হয়েছে, সে তো এই কথা বলতে পারে না। এই সকল কথা বলে সে কিন্তু পক্ষান্তরে এই ছাত্রদেরকে সকলের উপরে বসানোর চেষ্টা করেছে। চেষ্টা করেও সে কিন্তু এখন ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে কীভাবে বলি, দেখেন এই সরকার কোনো না কোনোভাবে আমাদের বলতেই হবে, এই দলের মালিক হলো ইউনূস সাহেব। কারণ ইউনূস সাহেব পদত্যাগ করবে এটা কিন্তু কেউ জানে না, পত্রিকা মিডিয়ায় আসে নাই। এটা প্রকাশ করলো কি এনসিপির নাহিদ সাহেব। তাদের মধ্যে যে একটা যোগসূত্র রয়েছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আবার এখন জামাত এবং আপনার এনসিপি একই সূত্রে কথাবার্তা বলে। এখন এই জামাত যদি সংস্কারের কথা কয়, তখন তো আমার মনে পড়ে যায় এই জামাত তো বাংলাদেশের স্বীকৃতিই দেয় নাই। তারা তো অত্যন্ত দৃঢ়তার সাথে বলে আমরা এই দেশের অখণ্ডতা চাই নাই, আমরা চাইছিলাম একই থাকুক। তাহলে তারা যদি এখন সংস্কারের কথা বলে, তারা কি সংস্কার করবে?
তাদের সংস্কার তো একটা ভয়ের বা একটা আশঙ্কার বিষয় থাকতে পারে, তারা কি সংস্কার করতে চায়। সুতরাং আমরা যেটা বলতে চাই, আমরা 17 বছর আন্দোলন করেছি, এই সরকারের বিরোধিতা করেছি। আজকে এই ধরনের অভ্যুত্থান যদি না হইতো আমরা তার জন্য যে ঘরে চলে যেতাম তা কিন্তু না। আমরা দেখেছি আমাদের কাছ থেকে মানুষ ধরে নিয়ে গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, ছেলেকে না পাইলে বাপকে মারা হয়েছে, বিভিন্ন রকম গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। তারপরেও আমরা কিন্তু আন্দোলন ছেড়ে যাই নাই, আমরা কিন্তু ফ্যাসিবাদের সাথে মিলিত হই নাই। কিন্তু যারা এই ইয়ে থেকে বেরিয়ে এসেছে তাদের অতীত কিন্তু দেখা যায় যে ফ্যাসিবাদের ঘরে লালিত পালিত হয়ে আজকে তারা আপনার কাছে আসবো। আমি শান্ত, একটা বিষয় আপনি নিশ্চয়ই ফ্যাসিবাদের কথা বলছে, আমরা দেখছি দেশের সীমানা পেরিয়ে মাহফুজ আলম আমেরিকাতেও এক ধরনের হেনস্থার শিকার হয়েছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। এইটাকে আসলে আপনি কিভাবে দেখেন? মানে এইটা দেখেন বলতে যে দেশের বাইরে আসলে এই ধরনের ঘটনা যদি ছোট্ট করে একটু বলেন। এটা তো খুব স্বাভাবিক, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুট করে পালাইছে না, তারা তো ওই দেশে আছে। গোপালগঞ্জে আমরা দেখছি না, সারা বাংলাদেশের সন্ত্রাসীগুলোকে গোপালগঞ্জে নিয়ে ওটাকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য করা হয়েছে। তো যারা এই বেগমপাড়াতে বাড়ি করছে, গাড়ি করছে, এরা তো ওই দেশে আছে, এরা তো সুবিধাভোগী, এদের তো সম্পত্তি এই দেশে পড়ে আছে। এটা তো ভালো লাগছে না যে গণঅভ্যুত্থানের পরে আমরা এই সরকারের যত সমালোচনা করি, কিন্তু গণঅভ্যুত্থানের বিষয়ে কিন্তু আমরা সবাই আবার এক। তো যখন ওই ফ্যাসিবাদের দোসররা যখন ওখানে মাহফুজ আলমকে হেনস্থা করে, সেটার আবার আমরা বিরোধিতা করতে হবে। কিন্তু আমি ভাইয়ের দুইটা জিনিস রেসপন্স করতে চাই, একটু ছোট্ট করে করি। যেমন তিনি বললেন যে প্রথমত হচ্ছে জামাতের সাথে এনসিপির কোনো অ্যালাইনমেন্ট নাই, এনসিপি পরিষ্কারভাবে প্রথম দিন থেকে 5 তারিখ থেকে হচ্ছে উনি বলতে যাচ্ছেন আপনাদের দুজনের কথা মিলে যায়। পরের বাক্যটা বলবো, সেটা হচ্ছে যে 5 তারিখ থেকে আমরা পরিষ্কারভাবে আমরা কি কি চাই, নতুন সংবিধান সংস্কার, আমাদের পরিষ্কার প্রস্তাবনা আছে। কিন্তু তারপরে তিনি যেটা বলছেন যে জামাত যখন সংস্কারের কথা বলে তখন মনে পড়ে যায় যে জামাত তো এই বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেয় নাই। এই কথাটা আসলে আগে মনে পড়লে ভালো হতো, তাহলে জামাতের সাথে মন্ত্রিত্ব শেয়ার করা লাগতো না। মানে আমি এই লাইনে আলাপ করতে চাই না, কারণ আমি ব্যক্তিগতভাবে টক শোতে আমি বিরোধী দলের বিরুদ্ধে আমি কথা বলা পছন্দ করি না। দ্বিতীয় জামাতের সাথে যখন বিএনপি মন্ত্রিত্ব সরকার করছে, মন্ত্রিত্ব দিছে, হ্যাঁ আওয়ামী লীগ তো খারাপ দল, বিএনপি তো খারাপ দল না, কিন্তু ভালো দল। ভালো দল যখন মন্ত্রিত্ব শেয়ার করছে তার আগে কিন্তু জামাত স্বাধীনতা চায় না। আমি বড় বিতর্ক হয়ে যাচ্ছে, আমি ওই জায়গায় ঢুকতে চাই না, কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে, ওই জায়গায় ঢুকতে চাই না। কিন্তু এটা বিএনপি মনে রাখা দরকার যে জামাতের পুনর্বাসন বাংলাদেশে বিএনপি করেছে। দ্বিতীয় জায়গা সেটা হচ্ছে তিনি বলছেন যে সরকারের থেকে বড় কথা শোনা যায় আসলে ছাত্র জনতার বিভিন্ন মুখ থেকে, যে তা মনে হয় যে এরা সরকার। দেখেন একটা নিউজের হেডলাইন বলি, জুলাই ঘোষণাপত্র দিবে সরকার, বিবেচনা করছে বিএনপি। মানে বোঝেন হওয়ার কথা কি, হওয়ার কথা একটা রাজনৈতিক দল দাবি জানাবে, মনে করেন এনসিপি দাবি জানাবে, বিএনপি দাবি জানাবে, সরকার বিবেচনা করবে। কিন্তু কি হচ্ছে, সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চাচ্ছে, বিএনপি বিবেচনা কে করছে? বিএনপি। তার মানে সরকার হয়ে গেছে একটা দলের মতো, আর বিএনপি হয়ে গেছে স্টেট। যে সরকার একটা দাবি জানাইতেছে যে আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া দরকার, আমাদের হচ্ছে জুলাই সনদ দেওয়া দরকার, বিএনপি বিবেচনা করে যদি সিদ্ধান্ত নেয় তাহলে আপনি দিতে পারবেন, নয়তো পারবেন না। এটা আমি আরো বলেছি, আগেও বলেছি যে এটা বিএনপি যে সরকারকে মোটিভেট করছে, চালাচ্ছে, তার বড় প্রমাণ তো আপনি 30টা দলের সাথে বাংলাদেশে মিটিং করছেন, একটা দলের সাথে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আসলে ডেটটা কবে হবে। তো আমার কথাটা খুব পরিষ্কার যে রাজনৈতিক স্টেক হোল্ডারের জায়গা থেকে প্রত্যেকের মতামতটা বলবে, প্রত্যেকের জায়গা থেকে বলতে পারবে নির্বাচন হবে না, চাই না, ইত্যাদি বলতে পারবে। কিন্তু আমাদের মূল ভিত্তিটা হবে জন আকাঙ্ক্ষা, এবং মূল ভিত্তিটা হবে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সংবিধান ডেড হয়ে গেছে, নতুন সংবিধানের ভিত্তিতে নতুন বাংলাদেশ আগাইতে হবে। আর সময় দিতে পারছি না কাউকেই, যদিও আমাদের একটি ইস্যু আলোচনার ছিল যে রোহিঙ্গা ইস্যুটি আমরা আলোচনা করতে পারিনি, সময়ের একেবারে স্বল্পতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ মিনিটেই আছি। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।